ব্যাটারা বলেছিল আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন মা বাবার প্রতি কর্তব্য করতে কোনোদিনও ভুলব না। কর্তব্য, বছরে একটা সময়ের জন্য দুর্গা পুজোতে সব সাহেবরা আসবেন, ধুতি পাঞ্জাবি পরে বনেদিয়ানা উপভোগ করবেন আর বড় বড় স্তোত্রবাক্য অড়াবেন। যে গ্রামে থাকলো, খেলো, পড়াশোনা করলো, হঠাৎ সেই গ্রামেরই বদনাম করবেন। নাক ছিটকে বলবেন, রাস্তাঘাটের কি দুর্দশা, সরু সরু গলি, তারপর পোটলা পুটলি ভর্তি মিষ্টির বাক্স, গয়না বড়ি, নিমকি, নাড়ু এসব নিয়ে আবার নিজের গন্তব্যের পথে পাড়ি দেবেন। আরে এত বড় বাড়ি জুড়ে ভূতের মতো একা পড়ে রইব আমি। হ্যাঁ, এই আমি বাণিজ্য বাড়ির মালিক অভয়ানন্দ বাণিজ্যী। তখনই বনেদি বাণিজ্য বাড়ি হয়ে যায় বাণিজ্যদের হানা বাড়ি। তোমাকেও কিছু বলেনি দাদা ওই চিঠিটা ছাড়া? না, কতবার ফোন করলাম, ফোনটা অবধি ধরলো না। আমি বলছি তোকে শোন তীর্থ, বাবার বুদ্ধিভ্রম হয়েছে। বয়সকালে মানুষের এমন বুদ্ধিভ্রম হয়। আমার নবাবগঞ্জের পিসিমারও হয়েছিল, কিন্তু তা বলে অমন একটা চিঠি! মা গো, রাম 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 রাম। গাড়ি না যত বাড়ির দিকে এগোচ্ছে তত আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই ছোট নিতাইদাকে বলে না ওপরের সমস্ত ঘরে তুলসী পাতা রাখতে হবে, বুঝলি? তুলসী পাতায় কি কাজ হবে দিদি? শুনেছিলাম তো মা খুব রাগী ছিলেন। আমি কতবার তোমার দেওরকে বললাম যেতে হবে না, যেতে হবে না। কি শোনে কার কথা? কি জানি বাবা, কার খপ্পরে গিয়ে যে পড়তে হবে। অশিক্ষিতের মতো কথা বলুনি পিয়ালি। ওই বাড়িতে বাবা একা আছেন, কি নাকি একটা বেনামি চিঠি পেলাম, তাতে করে এত ছোট চলে আসা পুজো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখন তো আমাকেই বলবে। এই যে এত বাবা বাবা করছো, দিনে কটা খোঁজ নাও বাবা। পুজোর সময় এলেই পিতৃভক্তি জেগে ওঠে না তোমার? কি হচ্ছে, চুপ কর তোরা। আমার একটাই খটকা, বাবা যদি আমাদের এই চিঠিটা পাঠিয়ে থাকেন তাহলে উনি এত কষ্ট করতে গেলেন কেন? মনেও সবটা বলা যেতে পারতো। না রে তীর্থ, আমার মনে হচ্ছে কোথাও একটা সমস্যা ঠিকই আছে। আচ্ছা দাদা, অনুকে খবর দেওয়া হয়েছে? হে, অনুকে তো জানানোই হয়নি। মেয়েটা একা একা এয়ারপোর্ট থেকে কীভাবে আসবে দেখ বলতো। হে, এটা ভুল হয়ে গেল। দাঁড়া, আমার আমার ফোনটা কোথায়? কাকে ফোন করছো? তোমার ওই জেদি বোনকে? ফোন ধরবে তোমার? বাড়াবাড়ি করো না সীমা, হাতটা ছাড়ো। আচ্ছা তোমরাই বলো পিয়ালি, তীর্থ, আমি কি কথাটা ভুল বলেছি? এই যে এই চিঠিটা, এটা কি শুধু তোমরা দুই ছেলেই পেয়েছো? বাড়ির একমাত্র মেয়ে, সে পায়নি এই চিঠি? এও আমাকে মেনে নিতে হবে? নিশ্চয়ই পেয়েছে। কই, সে একবারও যোগাযোগ করার চেষ্টা করেছে তার দুই দাদাকে? সব দায় সবসময় আমাদের কেন হতে যাবে শুনি? অনু আমাদের থেকে অনেক ছোট, ওর সাথে আমরা রেষারেষির কথা ভাবতেই পারি না। হ্যাঁ, আর ঠিক সেই জন্যই তোমার বোন যখন সৌমেনের সাথে আমেরিকাতে শিফট করতে চাইলো, তখন ওর কান ভাঙিয়ে বিয়েটাই ভেঙে দিলে। আমার মুখ খুলিও না দীপ। বাচ্চারা ঘুমোচ্ছে, এখনো ঘন্টা একের রাস্তা। গাড়িটা স্টার্ট দাও। বুঝি বুঝি, আমি সবই বুঝি। গাড়িতে আস্তে আস্তে ওই চিঠি নিয়ে যে কত রকম জল্পনা কল্পনা চলবে তার টের টিপেতে আমার আর বাকি নেই। তা ওরা আসার আগে ওদের সাথে আপনাদের একটা ছোট্ট পরিচয় পর্ব সেরে রাখি। আমার বড় খোকা দীপঙ্কর বাণিজ্যে পেশায় উকিল, থাকে কলকাতার এক বড় সড়ো ফ্ল্যাটে। ওহো না, বা ওরা তো আবার অ্যাপার্টমেন্ট বলে। আমি সেখানে মানুষ, অত অত্যাধুনিক নাম আমি বাবা মনে রাখতে পারি না।
হ্যাঁ, যেটা বলছিলাম, আমার বড় খোকা সস্ত্রীক 2 পুত্র সন্তানকে নিয়ে কলকাতায় থাকে। আর আমার ছোট খোকা তীর্থঙ্কর মর্যে, ও পেশায় ইভেন্ট ম্যানেজার। সে থাকে আবার সুদূর পুনেতে। তার স্ত্রী অর্থাৎ এই বাণিজ্য বাড়ির ছোট বউ পিয়ালি, সেও ব্যাংকে কর্মরতা। ওদের 4 বছরের একটা সন্তান আছে। আচ্ছা, ছেলেদের নিয়ে তো অনেক কথাই বললাম, এবার আসি আমার একমাত্র কন্যার কথায়। আমার ভরা সংসার হলেও এই মিথ্যে আলোর আড়ালে আমার একমাত্র সলতে আমার কন্যা অনুরাধা ব্যানার্জি, ইঞ্জিনিয়ার, ব্যাঙ্গালোরে থাকে। স্পষ্ট বক্তা বলে অনেকেরই চোখের বালি আমার এই অনু। আমার এই শেষ জীবনে কাউকে নিয়ে খুব একটা চিন্তিত আমি নই, একমাত্র অনুকে ছাড়া। যদি সোমেনের সাথে ওর বিয়েটা কোনোভাবে দিয়ে যেতে পারতাম। কর্তাবাবু, দাদাবাবু, বৌদিরা সব পড়েছেন গো। ও হো হো হো, আমার পরিবারের সাথে আলাপ করাতে গিয়ে তো দুজনের কথা বলাই হয়নি। এই এই হচ্ছে নিতাই, এ বাড়ি রক্ষণাবেক্ষণ ওর হাতে। আর ননির মা আমায় একটু রেঁধে বেড়ে দেয়। এরা না থাকলে এই বাড়ির মতো আমার অস্তিত্বও বিলীন হয়ে পড়তো। নিতাই, আমার ছড়িটা দিয়ে যা। ভালো আছেন বাবা? আরে থাক থাক থাক, প্রণামের দরকার নেই। তা তোমরা দেখছি চিঠিটা পাওয়ার পর একেবারে সদল বলে প্রথমাতেই এসে হাজির, যেখানে পঞ্চমী বিকেলে গড়িয়ে গেল তোমাদের টিকিটই পাওয়া যেত না। তাই এবারে হঠাৎ এত আগে থেকে ছুটি পেয়ে গেলে যে বড়। ছুটি নিতে হলো তোমার পাঠানো চিঠির জোরে। এসব কি হচ্ছে বলো তো বাবা? দীপ, তুমি বাংলা ভুলে গেলে কবে? চিঠিতে তো বাংলায় গোটা গোটা অক্ষরে লেখা ছিল এবছর দুর্গাপুজো হবে না, তোমার মায়ের আত্মা বাড়ির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি অনুভব করতে পেরেছেন বাবা? অনুভব কি গো ছোট বৌমা, তোমাদের মা তো আমার সাথে রোজ কথা বলেন। ভূত কথা বলতে পারে? কেন পারবে না বড় বৌমা? মন থেকে চাইলে সব সম্ভব। তুমিও মন থেকে তোমার শাশুড়ি মাকে ডেকো, সে নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সাথে রাত ভোর গপ্প করবে। রাম 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 রাম। বৌদি, ভয় পেও না তো। আর বাবা, এসব কি আজগুবি গাল গল্প শোনাচ্ছ বলো তো? হঠাৎ করে এতগুলো বছর পর মা কোনো কারণ ছাড়া এমনি এমনি ফিরে আসবে? দেহ পুড়ে ছাই হয়ে গেলে তার কোনো কিছুই অবশিষ্ট থাকে না। এসব ভুলভাল কথা বলা বন্ধ করো। আর পারলে এই এদো গ্রাম থেকে একটু বেরিয়ে শহরের হাওয়া গায়ে লাগাও, তোমার দরকার। দেহ পুড়ে ছাই হয়, আর মন, তার সত্তা, সেগুলোর কি হয় তীর্থ? কর্পূরের মতো উবে যাবে যত সব। এই বাড়িতে পুজো হবে যেমন গত 104 বছর ধরে চলে আসছে। আমি নিজে আজ বিজয় কুমারের কাছে ঠাকুরের মূর্তির বায়না দিতে যাব। পিয়ালি, আসো। নিতাইদা, ব্যাগগুলো উপরের ঘরে তুলে দিয়ে আসো। হ্যাঁ, আসছি। আচ্ছা বাবা, বলছি মা কি এই বাড়িতে কোথাও? ওপরে যাও ছোট বৌমা, পরিষ্কার হয়ে নাও, অনেক দূর থেকে আসছো। আচ্ছা, ভালো কথা, অনুর সাথে তোমাদের কোনো কথা হয়নি? না বাবা, আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি। আমি এখন আসি বাবা। হ্যাঁ, বেশ, এসো। সবাই যে যার তল্পি তল্পা গুটিয়ে নিজেদের ঘরে চলে গেল। দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধে হলো। নাতি নাতনিদের সাথে খেলাধুলা করলেও ছেলেদের আর সময় হলো না একটিবার বাবার কাছে এসে বসতে। পেন্ডুলামটা 7 বার ঢং ঢং করে বেজে গোটা বাড়িকে জানান দিল 7টা বেজে গেছে। এমন সময় দেখি ছোট খোকা সিঁড়ি ধরে নেমে পায়ে জুতোগুলি হন হন করে এগিয়ে চলেছে বাইরের সদর দরজার দিকে।
আমি কিছু জিজ্ঞেস করার আগেই নিতাই বলে উঠল, কোথাও যাচ্ছ ছোট দাদা বাবু? ঠাকুরের মূর্তির বায়না দিতে। মনে মনে বেশ খুশি হলাম। সাদা সাদা গোঁপের আড়ালে ফুটে উঠল একটা শয়তানি হাসি। চোখ বন্ধ করে মনে মনে স্মরণ করলাম আমার স্ত্রী শুক্লাকে, কারণ এরপর তো ওনারই কাজ। তাহলে ওই কথাই রইল বিজয়দা, পঞ্চমীর বিকেলে আমরা মাকে নিয়ে যাব, কেমন? বেশ, এবার উঠি। এদিকে তো তেমন আলো নেই। তুমি কিন্তু ভালোভাবে বানিও, যা লাগবে আমি দিয়ে দেবো। এই আবার এখন কেন? হ্যাঁ বলো, কি হয়েছে? কি বলো, তোমার এখনো কাজ হয়নি? কত রাত হয়েছে দেখেছো? তোমাদের মতো আমার ভূতের ভয় নেই, ঠিক আছে? আমি ঠিক পৌঁছে যাবো। সব কথার ব্যাকা উত্তর দিও না তো। আর তোমার দাদাকে তো নিয়ে গেলে পারতে, আসা যাবৎ ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে আয়েশ করে যাচ্ছে। ওকে নিয়ে এলে কাজের থেকে অকাজটা বেশি হতো। আর তুমি বেশি ফ্যাস ফ্যাস করো না তো, রাখো, বাড়ি গিয়ে কথা বলছি। এই মেয়ে মানুষগুলোকে নিয়ে হয়েছে যত জানি, মাথার বুদ্ধিগুলো হাঁটুতে ঢুকিয়ে রেখেছে। কি রে মরকট? কে? সাত বছরে নিজের মায়ের গলা ভুলে গেলি অভাগা? মা? মা? হ্যাঁ রে মরকট, তোর মা। তোর বাবা যে এত করে বললো এই বছর পুজো না করতে, সেই ওনার কথা উপেক্ষা করলি তো? মা তুমি তুমি এখানে কি করে আসবে? তুমি তো... কি মরে গেছি? তোরা তো আমাকে শান্তিতে স্বর্গেও যেতে দিলিনি, এবার বুঝ তার ঠেলা। কিরে এই বাজি মশলাটা করছিস? একবার ধরতে পারলে না পিঠ ফাটিয়ে দেবো। এত বড় ঘুমটা নিয়ে ভাবছিস আমাকে ভয় দেখাবি? সেগুড়ে বালি। কি বললি? আমার পিঠ ফাটাবি? দেবো নাকি ঘ্যাক করে কামড়ে? ওরে বাবা রে, মায়ের ভূত রে! পড়ি কি মরি করে বাড়িতে এসে একশ্বাসে 2 গ্লাস জল খেয়ে ছোট খোকা পুরো বিষয়টা বিস্তারিত বলল। ওর কথার আদল দেখে যা বুঝলাম, বেচারা বড্ড ভয় পেয়েছে। সাথে সাথে কপালে হাত পড়েছে বাকি 3 সদস্যেরও। পরিস্থিতি বেগতিক দেখে আমি ওদের পরামর্শ দিলাম, তোমাদের সাবধান করেছিলাম, শুনলে না। আবারও বলছি, সময় থাকতে চলে যাও। মায়ের পুজোর কাজ যখন শুরু হয়েছে তখন মাঝপথে বন্ধ করা অন্যায় হবে। তোমরা এক কাজ করো, খেয়ে যে যার ঘরে কপাট লাগিয়ে দাও। দেখো ছিটকিনি আটকাতে ভুলো না। এই নিতাই, এদিকে আয় রে, ঘরে যাবো একবার। ঘরে যাওয়ার আগে আরেকটিবার সকলের মুখগুলো দেখে নিলাম। ভয়ে মুখগুলো একেবারে শুকিয়ে পাকিয়ে গেছে। রাতে বিশেষ কথা হলো না, খাওয়া দাওয়া করে যে যার ঘরে শুতে চলে গেলাম। তবে ভোর রাতে হলো এক বিপত্তি, সেটার জন্যে কিন্তু আমি একেবারেই তৈরি ছিলাম না। আচমকা এক চিৎকার আমার ঘুম ভেঙে যায়। এমনিতেই বয়স হয়েছে, তারপর পাতলা ঘুম। কাঁচ ভাঙার মতো একটা তীব্র চিৎকারের স্বরে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসি আমি। ছড়িটা নিয়ে বিছানা থেকে নামতেই দেখতে পেলাম বারান্দায় আলো জ্বলছে। তার মানে এই চিৎকারে ঘুম ভেঙেছে বাকি সবার। ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে এসে দেখি এক অবাক করা দৃশ্য। বড় বৌমা এক হাতে আঁশবটি আর এক হাতে নুড়ো ঝ্যাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। ঘটনাটা সংক্ষেপে যা জানতে পারলাম, বড় বৌমা রাতে জল খেতে গিয়ে দেখে তাদের ঘরে জলের গ্লাসে আর জল নেই। অন্যদিকে তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, তাই সে জল খেতে নিচে রান্নাঘরে এসেছিল। দেখেছো কাণ্ড? নিচটা পুরো অন্ধকার। কতবার ছোটকে বললাম নিচের একটা বড় আলো অন্তত জ্বালিয়ে রাখ,
এত ভয় যে সব আলো বন্ধ করে গোটা বাড়ি অন্ধকার করে দরজা আটকে ঘুমোচ্ছে। আচ্ছা, আলোকিত জায়গায় কি ভূত আসে? ভূত তো আসে এমন খুটখুটে অন্ধকার অংশে। এই বুদ্ধি নিয়ে যে কি করে ব্যাংকে চাকরি পেল কে জানে। এই যে এই রান্নাঘরে এসে গেছি, লাইটের সুইচটা এইদিকে। জলটা খেয়ে শান্তি হলো। যাই বাবা, এবার ঘরে যেতে হবে, অনেক বীরত্ব দেখানো হয়ে গেছে। কে কে ওখানে? নুনির মা? তো তুমি কে 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 এত রাতে? উত্তর দিচ্ছ না কেন? কে আসতে চাইছে এত রাতে? নাম বলো, আমি কিন্তু বাড়ির সবাইকে ডাকবো এবারে। মা, তাহলে কি আপনি এলেন? মা, আমি যদি দরজা না খুলি তাহলে কি আপনি আমার উপর খুব রাগ করবেন? আর যদি দরজা খুলি তাহলে আপনি আমাকে মারবেন না তো মা? আচ্ছা 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 মা, আপনি রেগে যাবেন না দয়া করে। আমি দরজা খুলছি। আপনি কিন্তু কথা দিয়েছেন মা, আপনি আমাকে মারবেন না। দরজা খোলার আগে সব অবান্তর কথা বলছিলে? কি মা, আপনি কবে থেকে জিন্স আর টি শার্ট পরছেন? বড় বৌদি, এই বড় বৌদি, তোমার চোখ ঠিক আছে তো? কে মা? আমি তো অনু, তুমি আমাকে চিনতে পারছো না? শেষে অনুকে দেখে ভয়? হ্যাঁ, সত্যি সীমা, সত্যি। ও, অনু এসেছে? কই সে? এই যে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ তামাশা দেখছিলাম। বাড়িতে ঢুকতে না ঢুকতেই এরকম ইউনিক একটা ওয়েলকাম পাবো ভাবিনি কিন্তু। তা তুই বা এত রাতে এলি কিভাবে মা? সেসব পরে বলবো, আপাতত খুব টায়ার্ড লাগছে, এখন একটু ঘুমাবো। হ্যাঁ, তা তো বলি, কিন্তু তুই তো বড় খোকা আর ছোট কাকার সাথে কথা বলে একসাথেই আসতে পারতিস। অতিরিক্ত লোকজনে না দম বন্ধ লাগে। গুড নাইট। তুই কোনো চিঠি পাসনি? পেয়েছি। চিঠিটা পাওয়ার পরও তুই এতটা নর্মাল কিভাবে? অ্যাবনর্মালের মতো কিছু দেখিনি তাই। আর প্লিজ এসব নিয়ে কাল সকালে আলোচনা করি, এখন একেবারেই এনার্জি নেই এসব নিয়ে কথা বলার। তোমরাও শুয়ে পড়ো, আমিও যাই। গুড নাইট। সুতরাং আজকের রাতের মতো মাতব্বরি বন্ধ হলো। শৈশবকালের অভ্যেস আমার, ঘুম থেকে ওঠা মাত্রই স্নান সেরে পরিষ্কার হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করা। তবে গতকাল রাতের সেই অদ্ভুত কিম্ভূত ঘটনার রেশে কাঁচা ঘুম নষ্ট হয়ে যাওয়াতে সকাল থেকে মেজাজটা বিশেষ সুবিধে ছিল না। তাই সকাল সকাল স্নান সেরে কলঘর থেকে বেরোতেই দেখি বড় খোকা আর ছোট খোকা দুজনই কয়েকজন লোক নিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে ভেবেছিলাম প্যান্ডেল বাঁধার লোক। তাকে যে কটা চুল আছে সেগুলো মুছতে মুছতে নিজের ঘরের পথে পা বাড়াতেই শুনতে পাই ওই জোনা কয়েক লোকের মধ্যে কেউ একজন বলে উঠলেন, আরে আরে দীপঙ্কর বাবু, বাড়ির দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়েছে, এটাকে আজাই বলেন, ইনট্যাক্ট বলবেন না। ও মা! দেখি বড় খোকা সঙ্গে সঙ্গে বেশ তোষামত করে ওনাদের বললেন, স্যার, প্রায় 120 বছর পুরনো বাড়ি, একটু আর তো ক্ষয়ক্ষতি হবে না। তবে এটা যে বাড়ি নয়, ইমারত, তা আপনাদের মতো বিশেষজ্ঞদের নজরে এড়াবে না, এটা আমি জানি। পুরো বিষয়টাই আমার কাছে ধোঁয়াশা ছিল। ফিরে এসে বড় খোকাকে জিজ্ঞেস করি, এরা কারা বড় খোকা? দেখে তো প্যান্ডেল বাঁধার লোক বলে মনে হচ্ছে না। এরা এই বাড়ির ব্যাপারে এত কিছু জানতে চাইছে কেন? কাদের নিয়ে এসেছিস তুই? বাবা, তুমি এখন এখানে আসতে গেলে কেন? আমি তো তোমার ঘরে যেতামই, তোমাকে তো সব বলতাম।
কি বলতে? এনারা কারা? আচ্ছা তুমি ঘরে যাও, পরে বলছি সবটা। না না, পরে কেন, এখনই বল সবটা। অসুবিধে কোথায়? পরের লোকের সামনে এই বাড়ি নিয়ে আলোচনা করতে পারছো, আর এই বাড়ির মালিকের সামনে সেই নিয়ে আলোচনা করতে পারছো না কেন? কি এমন কথা? বাড়ি বিক্রির কথা তোমায় সরাসরি বললে তুমি আপত্তি করতে না? বাড়ি বিক্রি? বড় খোকা, অনু এসব কি বলছে? এনারা কারা? বড়দের ব্যাপারে আসিস না অনু। এইভাবে আর কতদিন মুখ বন্ধ করে রাখবে দাদা ভাই? আচ্ছা অনু, যেখানে তোমার বাবা আর দাদা কথা বলছেন সেখানে কি তোমার মতামত না জানালেই নয়? এই তো আমি পিয়ালি দুজনেই তো এখানে আছি, কেউ কোনো তর্ক করছি বা মতামত দিচ্ছি কি? তোমরা কেনই বা মতামত দেবে বৌদি? মাথার উপর ছাদটা তো পোক্তই আছে, কিন্তু এই বাড়ি বিক্রির সাথে আমার আর বাবার দুজনের পায়ের তলার মাটিটা কিন্তু নড়ে যেতে পারে। সেই জন্য আমাদের তো প্রতিবাদ করতেই হবে, তাই না? এই বাড়িটা বিক্রি হলে টাকাটা 3 ভাগেই ভাগ হতো অনু। তোকে ততটাই অ্যামাউন্ট দেওয়া হতো যাতে তোর মাথার ছাদ আর পায়ের তলার মাটি দুটোই পোক্ত থাকে। ওয়াও, গ্রেট! যার বাড়ি সে বিক্রি করতে চায় কিনা তোমরা একবারও জানতেও চাইছো না। অসাধারণ! এই বাড়িতে আমাদেরও অধিকার আছে। কিন্তু সবার আগে অধিকার তো বাবার। তাকে জিজ্ঞাসা করেছো সে নিজের ভিটেটা অন্যের হাতে তুলে দিতে চায় কিনা? তোর সমস্যাটা কোথায় অনু? তুই তো ব্যাঙ্গালোর শিফট করে যেতেই চেয়েছিস, আর তুই তো একা। বাবা তোকে এত ভালোবাসেন, তুই বাবাকে নিজের কাছে রেখে দিস, তাতে তোকেও একা থাকতে হয় না, আর বাবারও তার আদরের মেয়ের সাথে থাকা হয়ে যাবে। তোমরা আমার অনেক কথাই ভেবে ফেলেছ, এতটা ভেবে ফেলেছ যে আনন্দে আমার চোখে জল এসেছে। এই দেখো, এই নিতাই, আমি একটু ঘরে নিয়ে চল তো, পাটা অচল হয়ে গেল হঠাৎ। আবার নিতাইদা কেন? চলো না, আমি নিয়ে যাচ্ছি। আর বাড়িতে উটকো লোকজন ঢোকানোর আগে আমাদের সবার অনুমতিটা অ্যাটলিস্ট নিস দাদা ভাই। ছেড়ে দে রে মা, ছেড়ে দে, তুই আয়। আর তোমরা আর দুর্গাপূজা তোড়জোড় করো না। না বাবা, দুর্গাপুজো তো করতেই হবে, এটাই তো এই বাড়ির শেষ দুর্গাপুজো হবে, তাই না? তুমি ঘরে যাও, আমরা আছি না, 2 ভাইয়ের সব ব্যবস্থা করে নেব। বড় খোকার কথা শুনে খোলা আকাশের দিকে চাইলাম একবার, নিজেই নিজেকে প্রশ্ন করলাম, ঠিক কোথায় কমতি রয়ে গেল? কোথায় কমতি রয়ে গেল আমার এই 2 ছেলেকে মানুষ করতে, সম্পর্কের মূল্যবোধ শেখাতে, মাটির সম্মান করাতে? ঘরে দৌড় লাগিয়ে বসেছিলাম সারাটা দিন, না, সারা বাড়ি ভরে লোক একবারও আসেনি আমার কাছে। একবার ননির মা এসেছিল রোজের মতো খাবার দিতে, ব্যাস ওইটুকু। ঘরে বসে শুনতে পেলাম মানুষ যে বাড়ির উঠোনে বসেছে চাঁদের হাট, চলছে হাসাহাসি, আনন্দ উল্লাস, নেই শুধু মানুষ যে বাড়ির মালিক। এমন সময় দরজা ঠেলে বড় খোকা ঘরের ভেতর ঢুকে কালো সুইচ ওপরে তুলে আলো জ্বালায়, তারপর আমার পায়ের কাছে এসে বসলো। খুব বেশি কিছু আশা করিনি ওর থেকে, তবুও ও যে সে আমার কাছে বসলো, এই তো অনেক। বাবা, সকালে তোমাকে না জানিয়ে প্রমোটার আনার জন্য আমি দুঃখিত। এটা কি রে বড় খোকা? এটাই লেখা আছে তুমি সদ ইচ্ছায় এই বাড়ি আমাদের নামে লিখে দিচ্ছ। তোমার দিকে তাকাতেও আমার ঘেন্না করছে। দেখো, গোটা পাড়া এমনকি গোটা গ্রাম জেনে গেছে যে এই বাড়িতে ভূত আছে। এটা একটা হানা বাড়ি, তাই শুধু শুধু ইমোশনের দোহাই দিয়ে এত বড় একটা জায়গাকে আটকে রাখার কোনো মানেই হয় না। তার সে এটা ভাবো না, এখানে ইন্ডাস্ট্রি হলে গ্রামের কত লোক কাজ পাবে, এখানে হোটেল হলে শহর থেকে সবাই আমাদের প্রতাপগড় দেখতে আসবে। বাবা, তুমি আমায় যতটা খারাপ ভাবো ততটা খারাপ কিন্তু আমি নই। কাগজটা রেখে গেলাম, সইটা করে দিও। চোখ দিয়ে অবাধে ঝরে পড়া কান্নাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করে মনে মনে স্থির করলাম,
আজ একটা হেস্তনেস্ত করতেই হবে বড় খোকার। মনে মনে আবার স্মরণ করলাম শুক্লাকে। আই এম সরি মিস্টার ভাটিয়া, আমি একেবারেই ভাবতে পারিনি যে আজ বাড়িতে এমন একটা সিন ক্রিয়েট হয়ে যাবে। না না, আপনি নিশ্চিন্ত থাকুন, এ বাড়ি আপনার। আরে ব্যানার্জি বাড়ির বড় ছেলে আপনাকে প্রমিস করছে। এত মিথ্যে বলিস বলেই তোর খাবার হজম হয় না বড় খোকা, আর ওই জন্যই ভুঁড়িটা দিন দিন বেড়েই চলেছে। কে? ইয়ে মিস্টার ভাটিয়া, আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এ কে রে? সাহস থাকলে সামনে আয়। দেবকারে এক চড়। এ কে রে? তোর মা অত ছাড়া ছেড়ে মা? ছাগলের মতো মেয়ে মেয়ে করছিস কেন? গলা শুকিয়ে গেল অমনি ভয়ে। কি ফাজলামি হচ্ছে? আমি মানি না। স্কুল থেকে পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে যাওয়ায় কিরকম জেলা কাঠ দিয়ে পিঠে এ প্রস্থ ও প্রস্থ দাগ করেছিলাম, মনে আছে? হ্যাঁ মা, মনে আছে। এখনো সময় আছে অভাগা। প্রাণে বাঁচতে চাইলে আমার বাড়ির দিকে চোখ তুলেও দেখবি না, না হলে চোখ থেকে মনি বের করে গুলি খেলবো। কিন্তু মা, এই বাড়ি তো ভূতের বাড়ি। কে ভূতের বাড়ি? কে ভূত? তোর মা ভূত, অত ছাড়া। আর একবার যদি ভূতের বাড়ি বলে বাড়ি বিক্রি করতে গিয়েছিস বড় খোকা, কল ঘরের মেঝে পরিষ্কারের নুড়ো ঝেঁটাটা দেখেছিস, সেটা দিয়ে মেরে তোর মাথা থেকে বাড়ি বিক্রির ভূত ভাগিয়ে দেবো। যা দূর হয় এখান থেকে, আমার সুখ টান দিচ্ছে। স্বপ্ন ছিল না সত্যি সেটা বড় খোকা ধরতে পারেনি, তবে ভয়ের চোটে জ্বর উঠে এসেছিল প্রায় 102। দ্বিতীয়া কেটে গেল, এলো তৃতীয়া। ইতিমধ্যে বাড়িতে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়েছে, কিন্তু ভূতের কাণ্ডে সবাই এতটাই তটস্থ হয়েছিল যে তারা এক পায়ে রাজি ছিল এই বাড়ি ছেড়ে চলে যেতে। তবে বাদ সাধল অন্য জায়গায়। হঠাৎ ওই মিস্টার ভাটিয়া না গাটিয়া তার সদল বলে এসে হাজির হয় বাণুজ্য বাড়িতে। বড় খোকা নাকি বলেছিল 2 দিনে সে আমার থেকে এই বাড়ি সই করিয়ে ওনাদের হাতে তুলে দেবে। আরে ওদেরও দেখো 2 দিন হয়েছে কি হয়নি, বাড়ি এসে হাজির। শুধু হাজির নয়, রীতিমতো মারামারি ভাঙাভাঙির চেষ্টায় আছে। অগত্যা আমাকেই একটা কিছু করতে হতো। চোখ বন্ধ করে মনে মনে স্মরণ করে নিলাম শুক্লাকে। একটা চোখ খুলে দেখলাম একজন গুন্ডা বড় হাতুড়ি তুলে বাড়ির সদর দরজায় একটা ঘা মারতে যাচ্ছে। ঠিক সেই সময় সারা বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে এক তীব্র কর্কশ এক হাসি। আমার বাড়ি ভাঙতে এইছিস? কোন? ময়দা মুখো, তুই কে রে? আমার বাড়িতে এসে আমাকেই জিজ্ঞাসা করছিস আমি কে? আমি শুক্লা রানী, ওই যে টাক মাথার বুড়োটাকে দেখছিস, তার বউ। 7 বছর আগে গত হয়েছি। আরে এই রামছাকর, কে এদিক ওদিক দেখছিস? ওই যারা লুকিয়ে বসে আছে তাদের কারো সাহস নেই তোদের সাথে এইভাবে কথা বলার। আপনি কে? বেরিয়ে আসুন বলছি। কেন রে ময়দা মুখো, তুই বললেই আমাকে বেরিয়ে আসতে হবে? ও হরিদাস পাল তুই? আপনি সামনে না এলে আমিও এই বাড়ি ছেড়ে যাব না। মানো, এই রামছাগলের কথা শোনো। বলছি আমি সামনে এলে তুই নিজেকে সামলাতে পারবি তো? মতলব? হঠাৎই দেখি ননির মা ইলেকট্রিক শক খাওয়ার মতো কেমন হাত পা নাড়াচ্ছে, তারপর খানিকক্ষণ পরে আবার শান্ত। কি রে ময়দা মুখো, এখনো দেখবি? কি ননির মা কথা বলছে? ননির মায়ের চোখ মুখ যে
এমন ভূতের মতো বিভৎস হয়ে যাবে তা কিন্তু আমার কল্পনাতীত ছিল। যাক, এই জীবনে অন্তত একটা বারের জন্য ভূত দর্শন করা হলো। শুধু আমার না, মিস্টার ভাটিয়ারেরও এই সুযোগে জীবন্ত ভূত দেখার সৌভাগ্য হলো। আমি দেখলাম তিনি এবং তার দলবল প্রায় তাদের পাত্তারি গুটিয়ে দৌড় লাগিয়েছেন সামনের দিকে। ও মা, এ দেখি আর এক কাণ্ড। কিরে রাম ছাগল, পালাচ্ছিস যে? আয়, বাড়ি ভাঙ। आपका अंदर क्या मासीमा है? कौन मासीमा? मासीमा होगा तेरा बहू हो तो छाड़ा। नहीं मासीमा, हमको छोड़ दीजिए। हाँ, जिए 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 माने बाँचते चाइले भाग वहाँ से, ना होले घाड़े खैक करे कामड़े देगा। तुम लोग क्या देख रहे हो? भागो। अगर তোমাকে ইহা দেখা তো তোমার ওই সুন্দর সুন্দর ঘন কালো চুল কাটকে गंगा में भासा देगा। की आप तो तीर्थो बाबू का वाइफ हो। एक थप्पड़ खाया और एक खाना है। नहीं मासीमा, ए चलो रे। এই ময়দা মুখো, এরপর আমাদের ছেলেদের সাথে কথা বলতে দেখতে হয় না তো চোখ গেলে দেগা, আর আমার স্বামীকে উত্তক্ত করেগা তো ভূতের নাচন দিখায়াগা। সেদিনের পর থেকে ভাটিয়া আর চোখ তুলেও তাকায়নি এই বাণিজ্য বাড়ির দিকে। আমাদের ছেলেদেরও হঠাৎই মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জেগে উঠেছিল। জানতাম সবটা ক্ষণিকের জন্য, তবুও মন প্রাণ ঢেলে আস্বাদন করে নিচ্ছিলাম পরিবারের সকলের আনন্দ, একসাথে থাকার উল্লাস। না, সেদিনের পর থেকে আর শুক্লাকেও আসতে হয়নি। চোখের পলক পড়তে না পড়তেই পুজো শেষ হয়ে গেল। আজ বিজয়া দশমী, আর কিছুক্ষণ পর সবাই ফিরে যাবে যে যার বাড়ি। তবে আমার ভিতরে জন্ম নেওয়া একটা দ্বিধাবোধ প্রতিনিয়ত আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। স্থির করলাম মায়ের গমনের সাথে সাথে এই পরিবারের সকলকেই চিঠির সত্যিটা জানানোর সময় হয়ে এসেছে। কি হয়েছে বাবা, আপনি সকলকে ঠাকুর দালানে ডাকলেন, কিছু বলবেন? ঠাকুর দালানে বসে মিথ্যে বলতে নেই, তাই আমার তোমাদের কাছে কিছু স্বীকারোক্তি আছে। আমার আর আত্মগোপন করার কিছু নেই। গম্ভীর কোনো প্রসঙ্গ? চিঠির প্রসঙ্গ। চিঠির প্রসঙ্গ? চিঠিটা তুমি পাঠাওনি? তোমরা আর কেউ কোনো প্রশ্ন করো না, এবার আমি বলবো, তোমরা সবটা শোনো। চিঠিটা আমিই পাঠিয়েছিলাম, কিন্তু এই বাড়িতে তোমার মায়ের ভূত নেই, ওটা আমি মিথ্যে বলেছিলাম। মিথ্যে? তাহলে যে আমরা... ওটা আমি ছিলাম বৌদিমণি। এ কি, ননির মা? তুমি তুমি কথা বলতে পারো? আমরা যে জানতাম তুমি বোবা। সেটাও আমার পরিকল্পনা। তোমরা এই বাড়ি বেচে দিতে চাইছিলে, তাও আমার অমতে। আমি আমার সারাটা জীবন তোমাদের জন্য অতিবাহিত করলাম, শেষে আমি কি পেলাম? একাকিত্ব। হ্যাঁ, মানছি এই গ্রামে থেকে জীবনে উন্নতি করা যায় না। আমি তোমাদের এই এঁদো গায়ে বেঁধেও রাখতে চাই না, তবে এই বুড়ো বাপটাকে কি সারাদিনে একবারও ফোন করা যায় না? তার খবর নেওয়া যায় না? তার সাথে একটু কথাও বলা যায় না? এই বাড়ি বেচে দেবে যে বলছো তোমরা, মন থেকে বলো তো, তোমরা কে কদিনের জন্য আমাকে ঠাঁই দিতে নিজের বাড়িতে? 1 মাস, 2 মাস, তারপর শুরু হয়ে যেত দায়িত্ব ভাগাভাগির খেলা। সেই থেকে অভিমান, রাগারাগি, ঝগড়া, আর পরে সম্পর্ক ছিন্ন। শেষ বয়সে এসে নিজের পরিবারকে ছিন্ন ভিন্ন দেখাটাই কি আমার প্রাপ্য ছিল? তোমরাই এই বাণিজ্য বাড়িকে ভুতুড়ে করে তুলেছ। তাই সেই ভূতের মুখোশের আড়ালেই আমি আবার এই গোটা পরিবারটাকে একটা সুতোয় বেঁধে দেওয়ার চেষ্টাটুকু করেছি মাত্র। তোমাদের মতে আমি যদি দোষী হই, তাহলে আমার চোখে তোমরা আরো বড় দোষী। কথাগুলো বলে ওখানে আর বসে থাকতে মন চাইল না, উঠে চলে এলাম।
যখন এখানে থাকতে না, কর্তা বাবা রোজ ওই টেলিফোনের পাশে বসে থাকতো। যদি তোমরা কেউ কখনো ফোন করো, এইভাবে দিনের পর দিন মাসের পর মাস চলে যায়, কিন্তু তোমাদের আর কোনো ফোন আসেনি গো। দশমীর পর কেটে গেছে প্রায় 2 দিন। আর কি, চলে আসে সেই দিন যেদিন এই বনেদি বাণিজ্য বাড়ি আবার বাণিজ্যদের হানা বাড়িতে পরিণত হয়ে যায়। তবে একটা বিষয় দেখে ভালো লাগলো যে তারা যেমন আলাদা আলাদা এসেছিল, ফেরার সময় কিন্তু তারা সবাই এক। যাক, এইটুকু নিয়ে আগামী 1 বছর কাটিয়ে ফেলা যাবে। গাড়ি করে রওনা দেয় আমার পুরো পরিবার, আর এদিকে আবার শুরু হয়ে যায় আমার দিন গোনার পালা। এই নিতাই, আমার গরম জলটা একটু কল ঘরে রেখে দিয়ে যা বাবা, ঠান্ডা যা পড়েছে। উফ, না না, প্যান্ডেল বাঁধার কাজ শুরু করে দিতে হবে, হাতে বেশি সময় নেই। এই নিতাই, কে এলো রে এই অসময়ে? গলাটা যেন বড্ড চেনা চেনা লাগছে। নিতাইয়ের তরফ থেকে কোনো উত্তর না পেয়ে আমি নিজেই তেলা গায়ে শাল মুড়ি দিয়ে উঠোনে চলে এলাম। ওমা, এ আমি কাকে দেখছি? বাবা, আমি আপনার ছোট ছেলে আর আপনার নাতনিকে নিয়ে কিন্তু চলে এলাম তাড়াতাড়ি। বাড়িতে তো শুভ কাজ আছে। কি গুড্ডি, দাদুর কাছে যাও। দাদু ভাই। ও আমার দিদি ভাই। বাড়িতে যে বিয়ে, আগে থেকে তোড়জোড় শুরু করে দিতে হবে না? বিয়ে? কার? আমাদের একমাত্র বোনের। অনুর বিয়ে? দাদা সৌমেনের সাথে কথা বলেছে, ক্ষমাও চেয়েছে ওর কাজের জন্য। আগের সপ্তাহে সৌমেনের বাড়ির লোকের সাথে কথা হয়েছে। এই নভেম্বরের শেষে আশীর্বাদের দিন পাকা করেছেন ওনারা, আর ওই দিনই বিয়ের দিন স্থির করা হবে তোমার উপস্থিতিতে। তুমি খুশি তো বাবা? আনন্দে জড়িয়ে ধরলাম আমার ছোট খোকাকে। সেই আলিঙ্গন যেন আমি ভাঙতেই চাইছি না, যদি স্বপ্ন ভাঙার মতো এটাও ভেঙে যায়। আসলে বাবা, আমরা জীবনে এতটাই এগিয়ে যেতে চাই যে কোনো দিনও পিছন ঘুরে দেখিও না কত আপনজনকে আমরা ফেলে রেখে এসেছি, যারা আমাদের জন্য 2 চোখের পাতা এক করে অপেক্ষায় বসে আছে। সাথে করে এটাও ভেবে দেখি না, আমাদেরও তো সন্তান আছে, তারাও তো বড় হচ্ছে, তারাও তো এই নৈতিক শিক্ষাগুলো বাবা মা সমাজকে দেখেই শিখছে। সমাজ পাল্টানোর ক্ষমতা তো আমাদের হাতে আর নেই, তবে নিজেদের পাল্টানোর ক্ষমতা আছে। তাই সেখান থেকেই না হয় শুরু হোক পরিবর্তনটা। চিন্তা করো না বাবা, আমরা যে যখন সময় পাবো এই বাড়িতে আসবো। তবে তোমাকে তো ঠিক থাকতে হবে, এই বাড়ির প্রাণ তুমি। তীর্থ কিন্তু একদম ঠিক কথা বলেছে বাবা। এবার থেকে নিজের আরো বেশি করে খেয়াল রাখুন। তুমি আর বেশি কথা বলো না পিয়ালি। তুমি আর অনু যা ভয় দেখিয়েছিলে সেদিন, ভাটিয়ার সাথে সাথে আমারও চোখে সর্ষে ফুল দেখেছিলাম। এই হ্যাঁ, ভালো কথা। তোমরা সবাই আমাকে বলছো সেদিন নাকি আমি আর অনু অদ্ভুত ব্যবহার করেছি। কি করেছি? থাক, আর নাটক করতে হবে না। বাবার সাথে হাত মিলিয়ে দিব্যি তো আমাদের ঘোল খাওয়ালে। এই ছোট খোকা, আমি কিন্তু ওই অনু বা ছোট বৌমাকে কাউকে কিছু করতে বলিনি। আমার এই অভিনয়ের অংশ ছিল ননির মা আর নিতাই। তাহলে ওই দিন অনু আর পিয়ালি যে মায়ের মতো গলা করে। এরপর যা হলো তা আমি জন্ম জন্মান্তরেও ভুলিব না। কি রে মরকট, নিজের মাকে চিনতে পারলি না তো?